আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক অ্যাকাউন্টিং এইড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে 3 ঘর নগদান বই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 3 ঘর নগদান বইয়ের ছকটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটাকে 3 ঘর নগদান বই বলার কারণ হলো এখানে 3টা টাকা লেখা হয়, নগদের টাকা, ব্যাংকের টাকা এবং বাট্টার টাকা। এখানে 3টা টাকা কলম থাকে বলে এটাকে 3 ঘর নগদান বই বলা হয়। 3 ঘর নগদান বইয়ে মোট 14টি কলম থাকে। ডেবিট পাশে থাকে 7টি, ক্রেডিট পাশে থাকে 7টি। 1 2 3 4 5 6 7, ডেবিট পাশে 7টি আছে এবং ক্রেডিট পাশেও 7টি আছে। 3 ঘর নগদান বইয়ে মোট 14টি কলম থাকে। 2 ঘর নগদান বইয়ে মোট 12টি কলম থাকে এবং 1 ঘর নগদান বইয়ে মোট 10টি কলম থাকে। তাহলে 1 ঘর এবং 3 ঘর নগদান বইয়ের মধ্যে মোট কতটি কলমের পার্থক্য আছে? 4টি কলমের পার্থক্য আছে। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এটা থেকে আমি 3 ঘর নগদান বইয়ের সমাধান করে দেখাবো। 3 ঘর নগদান বই কিভাবে বুঝবো? প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ নম্বরে দেখো বলা আছে 3 ঘর নগদান বই প্রস্তুত করো। যদি উদ্দীপকে 3 ঘর নগদান বই প্রস্তুত করো বলা না থাকে, তখন আমরা কি করব? তখন আমরা চিহ্নিত করে নিব যে এটা কি 3 ঘর নগদান বই হবে নাকি 2 ঘর নগদান বই হবে। কিভাবে বুঝবো? তা বোঝার উপায় হলো বাট্টা। 2 ঘোড়া এবং 3 ঘোড়া উভয় প্রকার নগদান বইতেই নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, কিন্তু বাট্টা থাকলে সেজন্য 3 ঘর নগদান বই প্রস্তুত করতে হবে। তবে যদি বাট্টা থাকে এবং প্রশ্নে বলে দেয় যে 2 ঘর নগদান বই প্রস্তুত করো, সেক্ষেত্রে বাট্টা থাকার পরেও আমাদের 2 ঘর নগদান বই প্রস্তুত করতে হবে। তো আসো আমরা আমাদের আজকের আলোচনার 3 ঘর নগদান বই শুরু করি। 3 ঘর নগদান বই করার জন্য প্রথমেই আমাদেরকে এরকম একটা ছক আট করে নিতে হবে। তো ছক আট করে এই লেখাগুলো লিখে নিলাম। অঙ্ক শুরু করার জন্য 2 পাশে আমরা সাল এবং মাসের নাম লিখে নিব। 1 তারিখের লেনদেন এখানে কি লেখা আছে দেখো, নগদ উদ্বৃত্ত 35,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ের ক্ষেত্রে 1 তারিখের লেনদেনটি খুবই গুরুত্বপূর্ণ। 1 তারিখের লেনদেনটি বসানো অনেক সময় ঝামেলা হয়। এই ঝামেলা দূর করার জন্য আমি এখানে তোমাদেরকে একটি নোট দেখাচ্ছি। নোটটায় কি লেখা আছে দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ জের, হাতে নগদ ইত্যাদি যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে টাকা বসবে। আবার প্রারম্ভিক ব্যাংক জমা, ব্যাংক জের, ব্যাংক তহবিল, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স, ব্যাংক জমার ডেবিট ইত্যাদির যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামে টাকা বসবে। তবে যদি ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি বা বিওডি, ব্যাংক ওভারড্রাফটের শর্ট ফর্ম হলো বিওডি, ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক জমা ক্রেডিট ইত্যাদির যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকা বসবে। এখানে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমাতিরিক্ত উভয়টি আছে, তার মানে এই অঙ্কে আমার ব্যালেন্স বিডি 2 পাশেই বসবে। ডেবিট পাশে ব্যালেন্স বিডি হবে, ক্রেডিট পাশেও ব্যালেন্স বিডি হবে। সেক্ষেত্রে 1 তারিখের জন্য যদি নতুন কোনো ব্যবসা শুরু বা আরম্ভ করা হয়, তখন ব্যালেন্স বিডি না লিখে মূলধন হিসাব লিখতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো 2 পাশে 1 তারিখ দিব, 1 তারিখ দিয়ে 2 পাশে ব্যালেন্স বিডি লিখব। বিডি নগদ উদ্বৃত্তের টাকা ডেবিট পাশে নগদের কলমে বসাবো, আর ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট পাশে ব্যাংকের কলমে বসাবো। 1 তারিখ লেখা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই করার জন্য জাস্ট 2টা কথা মাথায় রাখবে, তাহলেই নগদান বই শেষ। সেটা কি? সেটা হলো আসলে ডেবিট, গেলে ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা আসলে আমরা ডেবিট পাশে বসাবো, টাকা গেলে আমরা ক্রেডিট পাশে বসাবো। এবং নগদ এবং ব্যাংকের বিপরীত নামটা আমরা বিবরণের কলামে বসাবো। আমরা এখানে বিবরণের কলামে কি লিখব? নগদান বা ব্যাংক হিসাবের বিপরীত যে নামটা থাকবে সেই নামটা বসাবো। আসো পরবর্তীতে আমরা অগ্রসর হই। 5 তারিখে কি লেখা আছে? শামীমের নিকট থেকে 5% কারবারি পাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয় করেছি। শামীম একজন লোকের নাম লেখা আছে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে এবং পরবর্তীতে নগদ বা চেক উল্লেখ না থাকে, সেটা হয় একটি বাকির লেনদেন। আর কোনো বাকির লেনদেন নগদান বইয়ে আসবে না।
কেননা এখানে শুধু নগদ নিয়েই কাজ করা হবে। 12 তারিখ শাফিনের নিকট পণ্য বিক্রয় 32,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা নগদে পাওয়া গেছে, অবশিষ্ট অর্থের জন্য একটি নোটের স্বীকৃতি পাওয়া গেল। তো বিক্রয় করলে টাকা আসে, সেজন্য আমরা ডেবিট পাশে টাকা লিখব। তারিখের কলামে লিখলাম 12। 32,000 টাকার জিনিস বিক্রয় করেছি, যার মধ্যে 12,000 টাকা পেয়েছি এবং বাকি টাকার জন্য একটা বিলের স্বীকৃতি পেয়েছি। তো বিলের টুকু আমরা নগদানভুক্ত করব না, বাকি যে নগদে পেয়েছি সেটুকু আমরা লিখব। তো নগদের বিপরীত নাম হলো বিক্রয় হিসাব, এখানে লিখব বিক্রয় হিসাব। নগদের কলমে 12,000। 18 তারিখ শাকিলের কাছ থেকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেছে। শাকিলের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, তাহলে এটা ডেবিট পাশে বসবে। আমরা এখানে লিখব শাকিল হিসাব। শাকিল হিসাব লিখেছি। শাকিলের কাছে আমরা পেতাম 8,000 টাকা, সেখান থেকে পেয়েছি কত? 7,500। যতটুকু পেয়েছি ততটুকু লিখব নগদের কলমে, যেহেতু নগদে পেয়েছি, এবং যা পাই নাই সেইটুকু আমরা ওকে ছাড় দিয়েছি, ওইটুকু আমরা বাট্টার কলমে লিখব। 18 তারিখ শেষ। 20 তারিখ 20 তারিখে কি আছে? ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন 6,500 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন করলে সেটা হয় একটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি লিপিবদ্ধ করার জন্য উভয় পাশে আমরা তারিখ দিব। তো টাকা উত্তোলন করে নিয়ে আসলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বাড়ে তাই ডেবিট পাশে আমরা নগদের ঘরে বসাবো, ব্যাংকের টাকা কমে তাই ক্রেডিট পাশে আমরা ব্যাংকের ঘরে বসাবো। যেই ঘরে টাকা বসাবো তার বিপরীত নাম লিখব। ডেবিট পাশে নগদের ঘরে টাকা বসেছে, আমরা এখানে ব্যাংক হিসাব লিখব। আর কন্ট্রা এন্ট্রির জন্য পাশে একটা সি লিখতে হয়। এই পাশে ব্যাংকের ঘরে বসেছে, বিপরীত নাম নগদান হিসাব লিখব, পাশে সি। এটা হলো অফিসের প্রয়োজন উত্তোলনের 6,500 টাকার কাজটা গেল। এরপরে ব্যক্তিগত প্রয়োজন যে 2,000 টাকা উত্তোলন করেছে, সেটা আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেছে, আর চলে গেলে কোন পাশে বসাই? ক্রেডিট পাশে বসাই। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এর জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ব্যাংকের বিপরীত নাম উত্তোলন হিসাবটা এখানে আমরা লিখব এবং ব্যাংকের কলামে টাকা বসাবো। 20 তারিখ শেষ। 25 তারিখ 25 তারিখে কি লেখা আছে? মহসিনের নিকট বিক্রয়। এখানেও বাকিতে বিক্রয়। কিভাবে বুঝবো? আগেই বলেছিলাম, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে পরবর্তীতে নগদ বা চেক উল্লেখ না থাকলে সেটা বাকিতে ক্রয় বিক্রয় বোঝায়। যেহেতু নাম লেখা আছে এবং বিক্রয় খরচ, তাহলে বাকিতে বিক্রয়, বাকি কোনো লেনদেন নগদানভুক্ত হয় না, তাই 25 তারিখ বাদ। 28 তারিখ আসবাবপত্রের উপর 1,500 টাকা অবচয় ধার্য করতে হবে। অবচয় অবলোপনও নগদান বইতে আসে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেশ কিছু লেনদেন পেলাম যারা নগদান বইতে আসছে না। আমি আমার নগদান বইয়ের 1 নম্বর ভিডিওতে নগদান বই আসবে না এমন লেনদেনের একটি তালিকা ওখানে আলোচনা করেছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে 25 তারিখ এবং 28 তারিখ বাদ। 29 তারিখ কি লেখা আছে? জীবন বীমার প্রিমিয়াম প্রদান 7,000 টাকা। জীবন বীমার প্রিমিয়াম হলো উত্তোলন, অর্থাৎ জীবন বীমা প্রদান করলে আমাদের টাকা চলে যায়, আর যে কোনোভাবে আমাদের কাছ থেকে টাকা চলে গেলেই ক্রেডিট পাশে বসাবো। জীবন বীমার প্রিমিয়ামের জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো উত্তোলন হিসাব লিখে টাকাটা আমরা নগদের কলামে বসাবো 7,000 টাকা। 29 তারিখ শেষ। 30 তারিখ শামীমকে পূর্ণ নিষ্পত্তিতে 18,500 টাকা পরিশোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 5 তারিখে শামীমের নিকট থেকে 5% কারবারি বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম। তো কারবারি বাট্টা যখন ক্রয় করেছিলাম 20,000 টাকার পণ্য, তো ওই লেনদেন থেকে 20,000 টাকার 5% কারবারি বাট্টা আমরা বাদ দিব, কেননা কারবারি বাট্টার টাকা হিসাবভুক্ত হয় না। তো 20,000-এর 5% বের করলে হয় 1,000 টাকা। 20,000 থেকে 1,000 টাকা বাদ দিলে শামীম আমাদের কাছে কত টাকা পায়? শামীম আমাদের কাছে 19,000 টাকা পায়। কিন্তু 30 তারিখে এসে আমরা ওই লেনদেনটা 18,500 টাকায় নিষ্পত্তি করেছি, অর্থাৎ আমরা তাকে 500 টাকা দেই নাই। তাহলে আমাদের কাছ থেকে কত টাকা গেল? আমাদের কাছ থেকে গেল 18,500 টাকা। ক্রেডিট পাশে লিখতে হবে, কেন টাকা চলে গেলে ক্রেডিট পাশে বসে লিখবে এখানে শামীম হিসাব। নগদে গেছে 18,500 টাকা, নগদে বসাবো 18,500
দেই নাই 500, যেটা না দিছি সেটা আমরা বাট্টা বা ছাড় পেয়েছি, তাই বাট্টার কলমে বসিয়েছি 500 টাকা। এরপর 31 তারিখ নগদ উদ্বৃত্ত 10,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, নগদ উদ্বৃত্ত মানে হলো ব্যালেন্স সিডি, অর্থাৎ এই তারিখটা করার জন্য আগে আমাদের ব্যালেন্স সিডি নির্ণয় করে নিতে হবে। তো ব্যালেন্স সিডি করার পরে আমরা এই 31 তারিখের কাজটা করব। তো উভয় পাশে দাগ দিয়ে নিলাম। এরপরে নগদান বইয়ের ডেবিট পাশটা আগে যোগ করব। কেন? কারণ নগদ প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বড় হতে পারে না, তাই নগদান বইয়ের ডেবিট পাশ সর্বদা বড় হবে। তাই আমি নগদান বইয়ের ডেবিট পাশ যোগ করব। নগদান বইয়ের ডেবিট পাশ যোগ করলে হয় 61,000, জেড টেনে দিব। এই যোগফলটা ক্রেডিট পাশেও লিখব 61,000। ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশটা বাদ দিব। ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিট পাশ বাদ দিলে যেটা থাকে সেটাই হলো আমার ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আসে এখানে 35,500 টাকা। মাসের শেষ তারিখে যেই মাস সেই মাসের সর্বশেষ তারিখ দিয়ে লিখতে হয় ব্যালেন্স সিডি। এখানে আমার ব্যালেন্স সিডি এসেছে 35,500 টাকা। এই ব্যালেন্স সিডি হলো নগদ উদ্বৃত্ত। আমার 31 তারিখে বলেছে নগদ উদ্বৃত্ত আপনি 10,000 টাকা রাখবেন, অর্থাৎ আমাদের যে 35,500 টাকা ব্যালেন্স সিডি বের হয়েছে সেই 35,500 টাকা এখানে লেখা যাবে না। এখানে তারা যা লিখতে বলেছে অর্থাৎ 10,000 টাকা লিখতে বলেছে, সেই 10,000 টাকা এখানে রেখে বাকি টাকাটা ব্যাংকে জমা দিতে বলেছে। 35,500 থেকে 10,000 টাকা এখানে লিখে বাকি থাকে কত? 25,500। সেই 25,500 আমরা মাসের শেষ তারিখে যে ব্যাংকে জমা দিয়ে আসব। তো নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে 25,500, নগদ টাকা কমবে 25,500। যেই ঘরে টাকা বসবে তার বিপরীত নাম লিখব, হিসাব পাশে সি। পাশে টাকা বসেছে নগদের কলমে, আমরা বিপরীত নাম ব্যাংক হিসাব লিখব, পাশে একটি সি। নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রাক্টরি হয়, এই কারণে এই লেনদেন উভয় পাশে বসলো। এরপরে ব্যাংকের সিডিবিডি বের করব। ব্যাংকের সিডি করার জন্য উভয় পাশ আগে খেয়াল করতে হবে। নগদান বইয়ের ডেবিট পাশের নগদ যেমন সবসময় বড় হয়, সেরকম বলা যাবে না যে ব্যাংকের কোন পাশ বড় হবে। ব্যাংকের যে কোনো পাশ বড় হতে পারে। ব্যাংকের ডেবিট পাশে বড় হতে পারে, ক্রেডিট পাশে বড় হতে পারে। তাই আগে তাকিয়ে দেখতে হবে কোন পাশটা বড়। যদি খেয়াল করে দেখো ডেবিট পাশটাই বড় আছে, ডেবিট পাশ যোগ করলে হয় 25,500। এই যোগফলটা ক্রেডিট পাশে লিখতে হবে 25,500। উপরে যা আছে পার্থক্য বের করতে হবে। 25,500 থেকে উপরটা বিয়োগ করলে হয় 12,000। ব্যালেন্স সিডি বরাবর এখানে লিখে দিব 12,000। শেষ। আর বাট্টার টাকা উভয় পাশে যা আছে সেটা নামিয়ে জেড টেনে দিব। জেড টেনে দিতে পারো বা একটা দাগ দিয়েও রাখতে পারো, কিন্তু বাট্টার কোনো সিডিবিডি হবে না। যেই পাশে সিডি হয় তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি লিখতে হয়। মার্চের পরবর্তী মাস কি? মার্চের পরবর্তী মাস হলো এপ্রিল। এপ্রিল 1 দিয়ে ব্যালেন্স বিডি। নগদের টাকা নগদের ঘরে, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।